Hello and welcome to the Math Loop 96. আজকে আমি ক্লাস 10-এর প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভে 10 নম্বর সেটটা করাবো অঙ্কে। চকদা বাবুজি বিদ্যা মন্দির। তো একের দাগ যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি দেওয়া আছে দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে সেটা বের করতে হবে। খুবই সোজা। তো পল্লবী 500 টাকা 9 মাসের জন্য দিয়েছি, তাহলে পল্লবীর মূলধন 500 গুণ 9, আর রাজিয়া হচ্ছে 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 গুণ 5। তো মূলধনের পরিমাণের অনুপাত এবং লভ্যাংশের পরিমাণের অনুপাত যেহেতু পরস্পর সমান, তাহলে এভাবে অনুপাত পাওয়া যায়। এবার লঘিষ্ঠ করো, কাটাকুটি করলে শূন্যগুলো কেটে গেল, 5গুলো কাটলো, বাকি 3-এ যদি কাটাকুটি করি 3 3-এ 9, 3 2-এ 6, অর্থাৎ 3:2। অপশান এ হচ্ছে আমাদের সঠিক। নেক্সট আমাদের দ্বিতীয় যে প্রশ্ন ছিল, দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা। মাথায় রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সবসময় দুটো বীজ থাকে, তো এটা অপশান বি হবে সঠিক। নেক্সট তারপরটা বেশ গুরুত্বপূর্ণ, মোটামুটি পরীক্ষাতে দেখা যায় এটাকে। এইরকম 3টে ভেদ সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে বের করতে হবে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি কত। তাহলে আমরা এই 3টে ভেদ সম্পর্ক থেকে প্রথমে 3টে ভেদ ধ্রুবক আনব। দেখা যাক তাহলে কি হলো। প্রথমে একটা ভেদ সম্পর্ক থেকে আমরা একটা ভেদ ধ্রুবক নিলাম k1, একইভাবে এটাতে k2, আর একইভাবে এটাতে k3। তো k1 k2 এবং k3 এই অশূন্য ভেদ ধ্রুবক। এইবার আমাকে ভেদ ধ্রুবক 3টির সমষ্টি জানতে চেয়েছে, তাহলে ভেদ ধ্রুবক 3টি প্রথমে k1 পেতে গেলে পরে x ছিল, x দিয়ে আমরা এক্ষেত্রে কি করব, x দিয়ে গুণ করব। তাহলে কি হলো, ক্রস গুণ করলে xy মাইনাস x। একইভাবে এক্ষেত্রে k2 এবং k3 কে যদি বের করি, তারপর যদি আমরা এটাকে যোগ করে দিই, তাতেই আমাদের আনসার হয়ে যাবে k1 যোগ k2 যোগ k3। k1 এর মান এটা, k2 এর মান এটা এবং k3 এর মান এইটা। যোগ করলাম, দেখো সবগুলোই কেটে যায়, তাহলে কত থাকবে, 0। ওকে, পরের দাগ বলতে আমাদের 4-এর দাগ বলছে ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, আর ও থেকে মানে ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটা বিন্দু আছে। তো পি বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শক, একটা পি কিউ আর একটা পি আর। দেখি আমরা ছবিতে, তাহলে কি হলো, ও কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে পি একটা বিন্দু, বহিস্থ বিন্দু, এবং সেক্ষেত্রে বলা ছিল কি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, এবং পি বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা হলো পি কিউ আর একটা হচ্ছে পি আর, এইগুলো ব্যাসার্ধ। আর আমরা কি জানি, এই স্পর্শক আর এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সবসময় লম্বভাবে থাকে, দুটোই লম্ব। এটা 5 সেন্টিমিটার, এখান থেকে এটা 13 সেন্টিমিটার। আমাকে জানতে চেয়েছিল যেটা, কি জানতে চেয়েছে, পি কিউ ও আর যে চতুর্ভুজ তার ক্ষেত্রফল। এই যে চতুর্ভুজটা, এই যে পি কিউ ও আর, এই যে চতুর্ভুজটা, এর ক্ষেত্রফল জানতে চেয়েছে। প্রথমে দেখো প্রত্যেক কটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা সমকোণের বিপরীত বাহু, দেখো ও বি, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটা 5। তাহলে আমরা পি কিউকে আগে বের করব। কী হবে তাহলে, 13 স্কোয়ার √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, বের করলাম 12 হলো। তাহলে এটা 5, এইটা 12, আর এইটা হচ্ছে 5, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটো দেওয়া আছে। সেক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু দুটো করলাম। যেহেতু দুটোই ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে গুণিতক যদি 2 করি, তাহলে পুরো যে চতুর্ভুজটা তার ক্ষেত্রফল পাওয়া যায়। দেখো কাটাকুটি হয়ে গেছে, 2 6 12, তাহলে
তাহলে এদিকে 6 × 5 = 30 গুণ 2 মানে কত হলো 60 হয়ে গেল। এটা হচ্ছে অপশান এতে। নেক্সট পরে 5-এর দাগ কি ছিল দেখো। 5-এর দাগ বলছে এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই বিন্দু, যাতে করে ডি সমান্তরাল বিসির সঙ্গে। ছবিতে দেখি তাহলে হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এই ডি সমান্তরাল বিসি। তোমরা মাথায় রাখবে এক্ষেত্রে থ্যালেসের উপপাদ্য তোমরা পড়েছো। যদি কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল থাকে সেক্ষেত্রে বাকি দুটো বাহু সমানুপাতে বিভক্ত হয়। মানে কি এডি বাই ডিবি সমান এই বাই ইসি। ব্যাস সেইটাকে অ্যাপ্লাই করলাম। আর প্রশ্নে আরেকটা তথ্য দেওয়া আছে। তথ্যটা কি বলো তো? এই যে তথ্যটা এটা বলেই দেওয়া আছে যে এডি ইস টু ডিবি সমান হচ্ছে 3:1। এই অনুপাতগুলোকে আমরা বাই করে লিখব এবং ই এর দৈর্ঘ্য হচ্ছে 3.3। এই যে ই এ এটা হচ্ছে 3.3। আর প্রশ্নে যে আনুপাতিক তথ্যটা দেওয়া আছে সেটাকে আমরা ভগ্নাংশ করে লিখব। এইবার থ্যালেসের উপপাদ্য থেকে যেটা বলেই গেছি শুরুতে, তাহলে এডি বাই ডিবি সমান এই মানে 3.3 বাই ইসি। ওকে, এবার শুরুতে কিন্তু এডি বাই ডিবি দেওয়া আছে, দিলাম, তাতে করে বাকিগুলো বসলো। এবার ইসি কোনাকুনি গুণ দেখো। ইসির সঙ্গে 3-এর গুণ হচ্ছে কিন্তু, মাথায় রাখো। তাহলে 1-এর সঙ্গে 3.3-এর গুণ হয়ে যাচ্ছে, আর এর সঙ্গে যে 3টা গুণ ছিল তাহলে এদিকে ভাগ হলো, তাহলে কাটাকুটি হয়ে গেলে 1.1। আমাকে জানতে কি চেয়েছিল? জানতে চেয়েছিল এসি এর দৈর্ঘ্য। এই যে এসি এর দৈর্ঘ্য। তাহলে এ থেকে সি পেতে গেলে সেটা তো দুটো দৈর্ঘ্যের সমষ্টি, তাই না? তাহলে ইসি অলরেডি পেয়ে গেছি, আর এইটা দুটোকে যোগ করে দাও। তাহলে কি হলো? এসির দৈর্ঘ্য যদি পেতে হয় 3.3, আর এদিকে 1.1 যোগ হয়ে গেল 4.4। অপশান সি সঠিক। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা থেকে দেখা যায়। বেশ, নেক্সট আমরা চলে আসি এরপর আমরা কত দাগ আসবো? 6-এর দাগ। 6 কি দেখাচ্ছে দেখে নিন। 6 বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান নাকি সমান। তাহলে আমরা কি জানি? গোলকের ব্যাসার্ধকে আমরা আর ধরি। প্রশ্নে বলছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4πr², সেটা সমান। তো আমরা সমান দিলাম কার সঙ্গে? না 3 গুণ আয়তনের সঙ্গে। 3 দিলাম, গুণ দিলাম, এবার গোলকের আয়তন 4 × 3πr³। তাতে 3 কেটেই গেল, আর এই দিক থেকে 4π সেটাও কেটে গেল। তাহলে r² ছিল, r³ ছিল। তাহলে এক্ষেত্রে r² মানে কি? আর গুণ হবে, দুটো আর কেটে গেল, এদিক থেকেও দুটো আর কেটে গেল, এদিকটায় পুরো কেটে গেছে, মানে কি 1 রয়ে গেছে, আর ওই দিক থেকে একটা আর রয়ে গেছে। সো ব্যাসার্ধ তাহলে কত? ব্যাসার্ধ হচ্ছে 1 একক। এটা অপশান এ সঠিক চলে যাচ্ছে। নেক্সট চলে এসো। নেক্সট আমরা কথা বলি এইটা নিয়ে, আমাদের 7-এর দাগ। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো, তার শতকরা আয়তন কতটা বৃদ্ধি পাবে? তাহলে শঙ্কু থেকে একটা প্রশ্ন ছিল, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ যদি আর ধরি, আর উচ্চতাকে যদি আমরা এইচ ধরি, সেক্ষেত্রে আয়তন কি লিখব? 1/3 πr²h। এইবার দেখো যেটা বলছিল ব্যাসার্ধ একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করব। তাহলে ব্যাসার্ধ একই রেখে যদি উচ্চতাকে দ্বিগুণ করি, শঙ্কুটার নতুন আয়তন কি আসবে? 1/3 πr²h হয়। এইচটা আর এইচ নেই, দ্বিগুণ হয়ে গেছে, মানে কি 2h হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা গুণ করি 2/3, বাকি রইল πr²h। আয়তন শতকরা কত বাড়ছে সেটা বের করতে হবে। তাহলে শতকরা কতখানি বেড়েছে বের করবো কেমন করে? এইটা বেড়ে হলো, আর শুরুতে এইটা ছিল, তাহলে কতখানি বৃদ্ধি? অন্তিম মাইনাস প্রাথমিক। শতকরা বের করতে গেলে এবার কি হরে দিতে হবে? প্রাথমিকটা দিয়ে দেবে।
গুণিতক 100 করো। এইবার কিছুই নয়, পাই আর স্কোয়ার এইচ যেমনি ছিল থাক। বাকি এক্ষেত্রে 2-এর 3 আর 1-এর 3, 2-এর 3 আর 1-এর 3 বিয়োগ হচ্ছে, তাহলে 3 হয়ে যাচ্ছে লসাগু। 3 যদি লসাগু হয় 2 - 1 করলে সেই 1, তাহলে 1-এর 3 পাই আর স্কোয়ার এইচ রয়ে গেল। বাকি এদিকে 1-এর 3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100। এটা দেখো সেম, দুটো কেটে গেল, তাহলে হলো গিয়ে আমাদের 100%। অপশান এ হচ্ছে আমাদের সঠিক। হলো, নেক্সট চলে এসো আমরা। আচ্ছা, 1-এর দাগ একটা শেষ হলো। এইভাবে তোমরা পরীক্ষার খাতাতেও মার্জিন করে দিও, তাহলে খাতাটা দেখতে সুন্দর লাগবে, গোছানো থাকবে। ওকে, চলে আসছি আমরা 2-এর দাগ নিয়ে। 2-এর দাগ কি বলছে? এক্স ভ্যারাইজেস 1/y, একটা ভেদ সম্পর্ক আবার একটা ভেদ সম্পর্ক। সেখান থেকে আমাকে জানতে হবে এক্স আর জেডের মধ্যে সম্পর্ক, মানে কি ধরনের ভেদ সম্পর্ক আছে। কি করব আমরা? প্রথমে যে দুটো ভেদ সম্পর্ক দেওয়া আছে এটাকে আমরা নোট করলাম, আর এক্ষেত্রে ভেদ ধ্রুবক আনলাম। তাহলে ভ্যারাইজেস রিমুভ হলো, ভেদ ধ্রুবক প্রথমটার জন্য k1 ধরলাম, পরেরটায় k2। অবশ্যই তোমরা এটা লেখো, k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক বা ভেদ ধ্রুবক। আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা এই যে y এর মানটা পেলাম এখানে, ওই মানটা এই y এর পরিবর্তে এখানে বসিয়ে দাও। তাহলে k1 বসলো, বাকি এই মানটাকে এখানে দিয়ে দিলাম। হলো, আর আমরা কি জানি k1/k2 এ তো ধ্রুবক। k1/k2 যদি ধ্রুবক হয়, ধ্রুবককে যদি তুলতে যাই তাহলে এখানে নতুন করে ভ্যারাইজেস চলে আসে। বাকি ওপরে দেখো 1 আছে কিন্তু বাই নিচে জেড, তাহলে 1/z, অর্থাৎ ব্যস্ত ভেদ সম্পর্ক। হলো, ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আমরা চলে আসছি পরের দাগ। পরের দাগ বলতে আমরা 2-এর দাগ দেখব। আমরা 2-এর দাগ দেখব এরপরে। তাহলে 2-এর দাগের প্রশ্ন কি বলছে? পাশে একটা দেখো ছবি দেওয়া আছে, তোমাদের কাছে বই আছে, দেখে নিও। তো পাশের এইরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, সেক্ষেত্রে কি বলছে? AD/DB সমান হচ্ছে AE/EC। আচ্ছা, আমি এক্ষুনি বলে গেছি কিন্তু যে যদি এই রকম থাকে সেক্ষেত্রে থ্যালেসের উপপাদ্য হয়, আর তার মানে কি এই দুটো পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ ডি সমান্তরাল বিসি হবে। যাই হোক, আর কি বলছে? অ্যাঙ্গেল ADE, অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে অ্যাঙ্গেল ACB, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা নাকি পরস্পর সমান হচ্ছে। জানতে চাইছে বাহুভেদে এই ত্রিভুজটা কি ধরনের। একদম সোজা একটা বিষয় দেখ, তাহলে শুরুতেই বলে গেছি তো এটা সমান্তরাল হলো, এই যে বলেই দিয়েছি। আর সেক্ষেত্রে দেখো এই যে AB কে আমরা কি বলবো? ছেদক। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয়, এইরকম একটা বিষয়, এই দুটো যদি সমান্তরাল হয় আর এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণের মধ্যে সম্পর্ক কি? এরা অনুরূপ কোণ। আর সমান্তরালের ক্ষেত্রে উৎপন্ন অনুরূপ কোণ কিন্তু সমান হয়, মাথায় রাখবে। তাহলে কি হলো? তাহলে আমরা সেখান থেকে খুব সহজে বলতে পারি অ্যাঙ্গেল ADE এই কোণটা অবশ্যই সমান ABC অনুরূপের জন্য। হলো, আচ্ছা, কিন্তু প্রশ্নের মধ্যে কি বলা ছিল বলো তো? ADE এই কোণটা সমান ACB, এটা প্রদত্ত, প্রশ্নেই দেওয়া ছিল। তাহলে এই ADEর সঙ্গে এই কোণটা সমান, ওই একই ADEর সঙ্গে এই কোণটা সমান। তার মানে আমরা কি বলব? তুলনামূলক পদ্ধতিতে আলোচনা করলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। তাহলে এই কোণটা বলতে কি? ABC, অর্থাৎ এটা সমান ACB এটা। তাহলে কোনো ত্রিভুজের এই কোণ সমান, কোনো একটা ত্রিভুজ যার এই কোণ সমান, উপপাদ্য কি পড়ে গেছি আমরা? তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে, তাই বলে গেছি যে AB আর AC পরস্পর সমান। মানে কি? একটা ত্রিভুজের দুটো বাহু সমান মানে ত্রিভুজটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, বুঝে গেছো আশা করি। চলে এসো পরেরটা, খুব গুরুত্বপূর্ণ। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস। তোমরা নিশ্চয়ই জানো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, হ্যাঁ? আর আয়তন বলছে ভি, তাহলে এটার মান বের করতে বলেছে। গুরুত্বপূর্ণ, ভালো করে দেখতে হবে। তাহলে গোলকের
নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? আমরা জানি 4πr²। কিন্তু প্রশ্নে বলেছে এস, শুধু তো সমান করব। আবার বলছে আয়তন নাকি ভি, আমরা কি জানি? 4/3πr3। আর অবশ্যই ওপরে লিখবে যে ব্যাসার্ধ হচ্ছে আর। এবার যেটা বের করতে দেওয়া আছে, কি দেওয়া আছে? s³/v²। তাহলে কিছুই নয়, এই এস এর মানটা দেখে দেখে বসিয়ে দিয়েছি, তার কিউব ছিল অর্থাৎ হোল কিউব করব। একইভাবে ভি এর মানটা বসিয়ে দিয়েছি, হোল স্কোয়ার করে দিচ্ছি। এবার বাকিটা তুমি জানো, 4-এর কিউব কত হয়? 4 4 16 4 64, পায়ের কিউব গেল, 8⁶ গেল, আর হোল স্কোয়ার ভাঙো এটাকে, 4 স্কোয়ার 16, তো 3 স্কোয়ার 9, পায়ের স্কোয়ার 8⁶, লঘিষ্ঠ করো 8⁶ 8⁶, ক্যান্সেল হলো। আচ্ছা খেয়াল করো, এখানে পায়ের কিউব পায়ের স্কোয়ার, এক্ষেত্রেও লঘিষ্ঠ হবে, মানে একটা পাই কিন্তু থেকে যাবে, মানে কি 64 আর পাই। আর এটা যেহেতু হরে ছিল তাহলে অনন্য ভাগ, গুণ করলে 9/16, কাটাকুটি করে দাও, 16 4 64, তো 4 × 9 বলতে 36 পাই হচ্ছে আমাদের আনসার। দেখবে একটু ভালো করে। নেক্সট চলে এসো পরেরটা যেটা নাম্বার 4, কি দেখাচ্ছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কু, পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। বের করতে হবে তার উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। খুবই সোজা আর একটা কাজ দেখা যাক। তাহলে এখান থেকে আমরা কিভাবে করব? কি দেওয়া আছে? আমরা শুরুতে তাহলে ধরেই নিই যে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ হচ্ছে r একক, উচ্চতা হচ্ছে h একক, আর আমরা জানি তির্যক উচ্চতা হচ্ছে l একক। এবার প্রশ্নেই বলছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি πr/l, সেটা হবে কি হবে না ভূমিতলের যা ক্ষেত্রফল অর্থাৎ πr², তার নাকি √5। যা দেওয়া ছিল সেটাকে আমরা সমীকরণের মতো করে সাজিয়ে নিলাম। দেখো কাটাকুটি হচ্ছে, এক্ষেত্রে পাই কাটলো, আর একটা কেটে গেল, তাহলে এদিকে রইল শুধু l, আর এদিকে কে? এদিকে একটা আর √5। এইবার শঙ্কু যখন আমরা শুরুতে শিখি, নিশ্চয়ই আমরা শিখে গেছি এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা তার ভূমির ব্যাসার্ধ, এটা তার উচ্চতা, আর এটাকে বলছি তির্যক উচ্চতা। অ্যাকচুয়ালি এই তিনটে কিন্তু একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু, আর সমকোণটা ঠিক এইখানে, তাহলে তার ঠিক বিপরীত দিকে কে? অতিভুজ থাকবে, মানে এল। আর পিথাগোরাসের রুলস অনুসারে আমরা কি জানি যে অতিভুজের স্কোয়ার অবশ্যই সমান হবে লম্বের স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার যোগ লম্বের স্কোয়ার করলাম, মানে এল স্কোয়ার সমান আর স্কোয়ার যোগ এইচ স্কোয়ার। তাহলে এল পেতে গেলে এই যে এল এর স্কোয়ারটা এদিকে রুট হয়ে যায়, জাস্ট ওইটা এখানে কাজে লাগিয়ে দিলাম। এই যে এল এর পরিবর্তে এই অংশটাকে কাজে লাগিয়ে দিয়েছি, বাকি রেখে দিয়েছি। এবার দেখো আমাকে যেটা পেতে হচ্ছে, আমাকে বলছে এইচ অনুপাত আর। তাহলে এইচ পেতে বলছে প্রশ্নের মধ্যে, মানে এই রুটটা আমরা রাখবো না। রুট যদি না রাখতে হয় আমরা জানি যে উভয় পক্ষকে বর্গ করতে হয়, আর বর্গ করলে রুট আর স্কোয়ার একই সঙ্গে থাকলে দুটোই ক্যান্সেল হয়ে যায়। তাহলে এক্ষেত্রে রুটটা ক্যান্সেল হলো, আর এক্ষেত্রে কি হলো? এই রুটটা ক্যান্সেল হলো, শুধু 5, আর এদিকে আর স্কোয়ার চলে। ওকে, তাহলে এইচ স্কোয়ারটাকে রাখলাম, আর এই আরটাকে এই 5r এর কাছে নিয়ে চলে এলাম, স্কোয়ার ছিল, বিয়োগ করলাম, তাহলে 4r স্কোয়ার। আবারও দেখাই, আনতে বলছিল এইচ অনুপাত আর। তাহলে এবার কি হলো? এইচটা থাক এইখানে, এই এইচটা থাক, আর এইখানে এই যে আর স্কোয়ার যেটা গুণ আকারে ছিল, তাহলে এদিকে কি হবে? ভাগ আকারে চলে আসবে। তাহলে ছিল এদিকে 4, আর ঘরে কেউ নেই অর্থাৎ 1 আমরা ধরবো, আর 4 কিন্তু পূর্ণবর্গ আমরা জানি, সেক্ষেত্রে 1ও তাই। তাহলে 4/1কে আমরা 2/1 হোল স্কোয়ার লিখতে পারি। এবার সূচকের নিয়ম মতো করে এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার, দুটোই ক্যান্সেল হলো। তাহলে রয়ে গেছে এইচ অনুপাত আর এদিকে 2 অনুপাত 1 হলো। ওকে, আর যারা চ্যানেলে নতুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও। এভাবে পরপর কিন্তু ভিডিও আসতে থাকবে, তোমরা দেখতে থাকো।
আশা করি তোমাদের সাহায্যে আসবে প্রত্যেক কটা ভিডিও।